বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং এর ভাষা। আমরা যারা এইচএসসি পড়ছি কিংবা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমাদের সবার কাছেই একটা বিভীষিকাময় টার্ম হচ্ছে প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা সবাই এটাকে খুব ভয় পাই। তো আসলে প্রোগ্রামিং কোনো মুখস্থ করার মতো কোনো ব্যাপার না। কেউ যদি মুখস্থ করতে চায় সেটাও আসলে সম্ভব না কোনোভাবেই। তো আমরা আজকে আসলে প্রোগ্রামিং এর একদম বেসিক লেভেলগুলো নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা প্রোগ্রামিং নিয়ে একটা ভিডিও করেছি, আপনারা যারা ভিডিওটা দেখেননি, ভিডিওটা একটু দেখে নেবেন। তো আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রামিং এর বেসিক জিনিসগুলো জানা। প্রোগ্রামিং প্রোগ্রামিং এর ভাষাগুলা কি কি, কি কি ভাষায় প্রোগ্রামিং করা যায়, কোন কোন লেভেলের ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা যায়, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিপলি আলোচনা করব আজকে। প্রথম ভিডিওতে আমরা সিম্পলি একটা ইন্ট্রোডাকশন দিয়ে গিয়েছিলাম, আজকে আমরা একটু ডিপলি আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে আসলে কম্পিউটার প্রোগ্রাম কি? প্রোগ্রাম হচ্ছে যে যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং এর ভাষা ব্যবহার করে প্রোগ্রামারের দেয়া ধারাবাহিক নির্দেশনার কিছু সমষ্টি। মানে জিনিসটা কি, যন্ত্রের মাধ্যমে, মানে আমরা যদি ধরি কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং এর ভাষা ব্যবহার করে প্রোগ্রামারের দেয়া ধারাবাহিক যে নির্দেশনা। দেখেন এখানে তিনটা টার্ম, একটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং এর ভাষা। মানে কম্পিউটার তো আপনারা আমার স্বাভাবিক ভাষাটা বুঝে না, তাদের ভাষাটা কিন্তু আলাদা, তাই না? তো সেটাই হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা ব্যবহার করে এই যে প্রোগ্রামিং এর যে ভাষাটা, এই ভাষাটা দেয় কে? প্রোগ্রামার দেয়, তাই না? এই প্রোগ্রামারের দেয়া যে ধারাবাহিক নির্দেশনার সমষ্টি, সেটাই হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম, তাই না? তারপরে আমরা বললাম যে কম্পিউটার প্রোগ্রাম পড়তে গিয়ে আমরা এটা জানলাম যে প্রোগ্রামিং এর আবার ভাষাও আছে আলাদা করে। তো প্রোগ্রামিং এর ভাষাটা আসলে কি? তো সেটাই এখানে বলা আছে যে যে ভাষার সাহায্যে একটি যন্ত্রকে নির্দেশনা দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায়। মানে উম, সাধারণত আমরা যারা কথা বলি, আমাদের যেটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু যন্ত্র বুঝে না। তো যন্ত্রের জন্য কি আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, আলাদা ভাষা আছে। তো যেই ভাষার সাহায্যে যন্ত্রকে নির্দেশনা দিয়ে কোনো সমস্যা সমাধান করানো যায়, সেটাকেই বলা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা। তো সহজ কথা যদি আমরা বলি, প্রোগ্রাম লিখতে বা নির্দেশাবলী সেট করতে যে যে সকল ভাষা ব্যবহৃত হয় তাদেরকে প্রোগ্রামিং এর ভাষা বলা হয়। তাহলে এখানে দুইটা জিনিস, এটা হচ্ছে প্রোগ্রাম কি? প্রোগ্রাম হচ্ছে সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রামার যে ধারাবাহিক দিক নির্দেশনা দেয়, সেটার একটা সমন্বয়, তাই না? আর প্রোগ্রামিং এর ভাষা হচ্ছে যে যে ভাষার সাহায্যে যন্ত্রকে নির্দেশনা দেয়া হয়, মানে ইনস্ট্রাকশনটা যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দেয়া হয়, সেটা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা। আচ্ছা, এখন প্রোগ্রামার কে? প্রোগ্রামার হচ্ছে যন্ত্রের মাধ্যমে সমস্যা সমাধানের লক্ষ্যে যে ব্যক্তি প্রোগ্রামিং এর ভাষা ব্যবহার করে। তিনটা জিনিস কিন্তু কাছাকাছি, তাই না? একটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম কি? প্রোগ্রাম হচ্ছে কি, ধারাবাহিক কিছু নির্দেশনার সমষ্টি, তাই না? কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে ধারাবাহিক কিছু নির্দেশনার সমষ্টি, এই নির্দেশনা দেয় কে? প্রোগ্রামার। তাহলে প্রোগ্রামার কে? যে কম্পিউটারের ভাষা ব্যবহার করে, যে কি কম্পিউটার বুঝে এরকম একটা ভাষা ব্যবহার করে ধারাবাহিকভাবে নির্দেশনা দেয়, সে হচ্ছে প্রোগ্রামার। তাহলে তিনটা জিনিস আমরা এখানে জানলাম, কম্পিউটার প্রোগ্রাম কি, প্রোগ্রামিং এর ভাষা কি, এবং প্রোগ্রামার কি। তারপর আরেকটা কথা এখানে বলা আছে, কম্পিউটার হলো একটা মেশিন। আমরা জানি কম্পিউটার একটা ডিজিটাল যন্ত্র, যার কারণে সে শুধু বাইনারি ভাষাটিকে বুঝতে পারে, অন্য কোনো ভাষা সে বুঝতে পারে না। আরো একটা কথা এখানে বলা আছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করা ইনস্ট্রাকশন বা প্রোগ্রামগুলোকে বাইনারিতে কনভার্ট করা হয়। আচ্ছা, এই যে প্রোগ্রামার যে ইনস্ট্রাকশন দেয় সেটা কি? সেটা কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোতে যদি প্রোগ্রাম করে, সেটা কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। তখন মাঝখানে একটা কম্পাইলার থাকে যে কিনা এই যে এই কোডগুলাকে বাইনারিতে কনভার্ট করে দেয়, তারপরে কম্পিউটার সেটা বুঝতে পারে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার এই প্রক্রিয়াকে বলা হয় কম্পাইলিং। আমরা যেটা একটু আগেই বললাম যে যখন প্রোগ্রাম লিখে, কম্পাইলার সেটাকে কম্পাইল করে বাইনারি ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করার পরেই কম্পিউটার সেটাকে বুঝতে পারে। তাহলে আমরা আশা করি যে আপনারা কম্পিউটার প্রোগ্রাম কি সেটা মোটামুটি এতক্ষণে বুঝতে পারার কথা। আচ্ছা,
তো এখানে বলা আছে যে 1945 মানে 1945 থেকে শুরু করে এখনো পর্যন্ত যতগুলা ভাষা আবিষ্কৃত হয়েছে সেগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী এখানে কিন্তু কয়েকটা ভাগ আছে, আমরা এটা একটু খেয়াল করব যে যতগুলা ভাষা আবিষ্কৃত হয়েছে প্রোগ্রামিং এর তাদের বৈশিষ্ট্য অনুযায়ী নিম্নোক্ত 5টি প্রজন্মে ভাগ করছে। কি অনুযায়ী? বৈশিষ্ট্য অনুযায়ী। প্রথমটা হচ্ছে প্রথম প্রজন্ম, ফার্স্ট জেনারেশন 1945 থেকে 1950। এগুলো অনেক সময় এমসিকিউতে চলে আসে যে প্রথম প্রজন্মের হ্যাঁ প্রথম ফার্স্ট জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজ গুলো সেই সালটা কত থেকে কত, এরকম একটা কোশ্চেন আপনার কাছে চলে আসে। তো 1945 থেকে 1950 প্রথম প্রজন্মের ভাষা ফার্স্ট জেনারেশন মেশিন ল্যাঙ্গুয়েজ নামে যেটা পরিচিত। দ্বিতীয় প্রজন্মের ভাষা বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা 1950 এর পর থেকে 1960 সাল পর্যন্ত। দেখেন প্রথমটা ছিল 5 বছর, পরেরটা 10 বছর এবং সেটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তৃতীয় প্রজন্মে যেটা ছিল থার্ড জেনারেশন সেটা আবার 1960 থেকে 1970, এটাও ছিল 10 বছর, যেটা কিনা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা নামে পরিচিত। তো আমরা সাধারণত মানে প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম এবং তৃতীয় প্রজন্ম সাথে সাথে প্রথম প্রজন্মের হিসেবে মেশিন ল্যাঙ্গুয়েজ যেটাকে নাকি যান্ত্রিক ভাষা বলা হয় বাংলায়, দ্বিতীয় প্রজন্মে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং তৃতীয় প্রজন্ম হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই জিনিসগুলো আমাদের জানা জরুরি, কারণ এমসিকিউতে এগুলা একটা কমন কোশ্চেন হিসেবে আসে। ঠিক আছে, এবং সালগুলো আমরা মুখস্থ করে ফেলবো। এখানে এখানে ভেরি ভেরি ইজি। 45 থেকে শুরু হয়, প্রথমটা 5 বছর, পরের দুইটা 10 বছর করে 20 বছর বিলং করে। আচ্ছা, তারপরে চতুর্থ প্রজন্মের একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1970 থেকে 1980। আচ্ছা, তো এটা হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হচ্ছে অতি উচ্চতর স্তরের ভাষা। আচ্ছা, তাহলে দেখেন আমাদের প্রথম প্রজন্ম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং প্রথমটা হচ্ছে মেশিন, অ্যাসেম্বলি, হাই লেভেল এবং ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তারপর আরেকটা আসলো পঞ্চম প্রজন্ম। পঞ্চম প্রজন্ম ফিফথ জেনারেশন, যেটাকে বলা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা স্বাভাবিক ভাষা, এবং 1980 সালের পর থেকে এটা এখনো কন্টিনিউ চলছে। এই গেল কি আমাদের মানে 1945 এর পর থেকে যতগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী এই 5টা ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, তারপরে এবার আসেন প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্য অনুযায়ী। মানে প্রোগ্রাম যে রচনা করে, প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রামিং ভাষাসমূহকে আবার বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। সেটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা, হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মধ্য স্তরের ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা 3GL ও বলা হয়। অনেক সময় এমসিকিউতে আসে যে 3GL এর পূর্ণরূপ কি। এটা হচ্ছে থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এবং এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা। এবং আপনার এমসিকিউ গুলো কিভাবে আসবে যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটি, সেখানে আপনার 4টা অপশন থাকলো, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নাকি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তখন আপনার উত্তর হবে কি নিম্ন স্তরের ভাষা যেটা, সেটা। আপনি এই জিনিসগুলোর জন্য আপনাকে পড়তে হবে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা দুইটা জিনিসকে জানি, মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবং মধ্য স্তরের ভাষা মিড লেভেল হিসেবে সি, সি প্লাস প্লাস, জাভা, হ্যাঁ ইত্যাদি। এবং উচ্চ স্তরের ভাষা যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ 3GL, যেটাকে আমরা বললাম থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সেগুলো হচ্ছে ফরট্রান, বেসিক, প্যাসকেল, কোভাল, সি প্লাস প্লাস। সি আর সি প্লাস প্লাস এই ভাষাটা এত বিস্তৃত, এবং জাভা এই ভাষাটা এত বিস্তৃত যে এটা আসলে সারা জীবনই চলবে। আমার কাছে মনে হয় যে এটা পৃথিবীতে কখনো শেষ হবে। হ্যাঁ, তো এটা মধ্যস্তর উচ্চস্তর নাই, সি হচ্ছে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আচ্ছা, তারপর আরেকটা বলা হয়েছে অতি উচ্চ স্তরের ভাষা, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা 4GL। এটা হচ্ছে ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা অতি উচ্চ স্তরের, মানে খুবই হাই রেজলিউটিভ কোনো কাজে এটাকে ইউজ করা হয়। যেমন পিএইচপি আছে, রুবি আছে এবং এসকিউএল। আচ্ছা, এখন আমরা তাহলে 3টা জিনিস এখান থেকে পেলাম যে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজগুলোকে মূলত 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন আমরা কথা বলবো মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে, মানে মেশিনের ভাষা, যেটাকে আমরা প্রথম ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা 1GL বলে আসলাম একটু আগেই। তো মেশিন ল্যাঙ্গুয়েজ কি, প্রথমে হচ্ছে আমরা ডেফিনেশনটা দেখবো আসলে মেশিন ল্যাঙ্গুয়েজ কি। এগুলা পরীক্ষায় আসে ছোট ছোট প্রশ্ন হিসাবে, এই জন্য আমরা এগুলো একটু সহজভাবে মুখস্থ না করে কিভাবে পড়া যায় এটা একটু চেষ্টা করতে হবে আর কি।
তো মেশিন ল্যাঙ্গুয়েজ মানে কি? যান্ত্রিক ভাষা, তাই না? মানে মেশিনের ভাষা। মেশিন কি ভাষা বুঝে? আমরা তো সবাই জানি যে মেশিন জিরো, বাইনারি জিরো আর ওয়ান ছাড়া কোনো কিছু বুঝতে পারে না। তো সেটা এখানে বলা আছে, যে ভাষায় শুধুমাত্র জিরো এবং ওয়ান ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে মেশিন বা যান্ত্রিক ভাষা বলা হয়, তাই না? দেখেন টার্ম কিন্তু মিলে। মেশিন ল্যাঙ্গুয়েজ, তো আমরা জানি যে কম্পিউটার একটা মেশিন, সে জিরো ওয়ান ছাড়া কিছু বুঝে না। সে যদি, আমরা যদি হাই লেভেলের কোনো প্রোগ্রামিং করি, কম্পাইলার সেটাকে কনভার্ট করে জিরো ওয়ানে রূপান্তরিত করার পরেই কম্পিউটার বুঝতে পারে, তাই না? তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ কি? জিরো এবং ওয়ান ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় যে ভাষায়, সেটাই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তারপরে বলা আছে এই ভাষায় শুধুমাত্র জিরো এবং ওয়ান ব্যবহার করা হয় বলে এই ভাষায় দেওয়া নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এর ফলে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। দেখেন যে আপনি যদি কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লিখেন, মানে আপনি যদি 4GL বা 3rd GL, মানে থার্ড জেনারেশনের কোনো ল্যাঙ্গুয়েজ বা ফোর্থ জেনারেশনের কোনো ল্যাঙ্গুয়েজ লিখেন, সেটাতে আপনার কি কম্পাইলার দিয়ে কম্পাইল করে বাইনারিতে রূপান্তরিত করতে হয়, যার কারণে মাঝখানে আরো একটা কম্পাইলিং প্রসেস থাকে, সেটা সরাসরি কিন্তু মেশিনের সাথে যোগাযোগ করতে পারে না, এই জন্য ওইটা একটু স্লো থাকে। কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ যেহেতু সরাসরি বাইনারি এবং বাইনারি দিয়ে কোডটা লেখা হয় জিরো আর ওয়ান দিয়ে, সে কি করে সরাসরি কম্পিউটার বুঝতে পারে এবং দ্রুত যোগাযোগ করা যায়। আচ্ছা, হার্ডওয়্যারের সাথে সরাসরি সম্পর্কিত এবং যন্ত্র নির্ভর বলে এই ভাষাকে নিম্ন স্তরের ভাষা বলা হয়। আচ্ছা, মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে অবজেক্ট বা বস্তু প্রোগ্রাম বলা হয়। এটা একটা অবজেক্টিভ হিসেবে আসতে পারে যে মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়। আপনার উত্তর হবে অবজেক্ট বা বস্তু প্রোগ্রাম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কয়েকটা এমসিকিউ আমাদের আসতে পারে। মেশিন ল্যাঙ্গুয়েজ কোন কোন স্তরের ভাষা? এটা একটা নিম্ন স্তরের ভাষা। মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে অবজেক্ট বলা হয়। মেশিন ল্যাঙ্গুয়েজ জিরো এবং ওয়ান ছাড়া অন্য কোনো ভাষা বুঝতে পারে না, যার কারণে এটাকে বলা হয় যান্ত্রিক ভাষা, তাই না? এবার আসেন মেশিন ল্যাঙ্গুয়েজে কি কি সুবিধা। আমরা একটু আগেই বলছি যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কোনো কম্পাইলার লাগে না, যেহেতু জিরো ওয়ান ইউজ করে কোড করা হয়, কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এবং সেটাতে এই যে কম্পাইল মানে অনুবাদ করার কোনো প্রয়োজন হয় না, যার কারণে দ্রুত নির্বাহ হয়। এটা হচ্ছে সুবিধা, আমরা একটু আগে বলে ফেলছি এগুলা। অসুবিধাও তো আছে, তাই না? অসুবিধা কি? যেমন আপনি কোনো কোড যদি বাইনারিতে লিখতে হয়, সি প্রোগ্রামিং যদি আপনারা দেখে থাকেন, যে বড় বড় প্রোগ্রামিং গুলা করা হয়, সেই প্রোগ্রামিং গুলা যদি বাইনারি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দিয়ে করা হয়, এটা কি পরিমাণ কষ্ট মনে রাখা, ইউ ক্যান্ট ইমাজিন। তো এটা সবচেয়ে, মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম তৈরি একজন প্রোগ্রামার বাইনারি কোড গুলা মনে রাখতে হয়, এটা হচ্ছে প্রথম অসুবিধা। অসুবিধা দুই হচ্ছে এটা বাইনারি কোডটা মনে রাখাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। অসুবিধা নাম্বার তিন হচ্ছে সহজে এই প্রোগ্রামগুলা পাওয়া যাইতো না। হ্যাঁ, হিউজ এফোর্ট লাগতো। আচ্ছা, এবং নাম্বার ফোর, অসুবিধা নাম্বার চার হচ্ছে কি, যে এখানে ভুল সংশোধন হইলে ভাই অনেক কষ্ট, কারণ জিরো ওয়ান জিরো ওয়ান আপনি কোথা থেকে খুঁজবেন কোথায় এরর হয়েছে, তাই না? ইটস ভেরি ডিফিকাল্ট। তো সুবিধা মাত্র দুইটা, অসুবিধা অনেকগুলা, যার কারণে মেশিন ল্যাঙ্গুয়েজ টেকনোলজি বেশি দিন বিলং করে নাই। এগুলাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে নিয়ে আসছে, মাঝখানে কম্পাইলার বসাই দিয়ে এগুলাকে মেশিনকে বোঝানোর জন্য ইউজ করা হয়েছে। আমরা সামনে এই জিনিসগুলো পড়বো, এগুলো ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, মেশিনের ভাষার একটা এক্সাম্পল এখানে দেয়া আছে, দেখেন 000101 এ আল্লাহ অনেক কিছু। তো এইগুলা আসলে খুবই মানে বিদঘুটে দেখতে, এগুলা মানুষের পক্ষে মনে রাখা ইটস ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, তো এটা একটা এক্সাম্পল মেশিনের মেশিন কোডগুলা কেমন ছিল। এটা একটা মাত্র দুইটা নাম্বার যোগ করার প্রোগ্রাম, তাহলে বুঝে নিবার ঘটনা। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় প্রজন্মের ভাষা বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে শর্টকাটে বলে 2GL, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, বা বাংলায় যদি বলি আমরা সমাবেশ ভাষা। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি মেশিন ল্যাঙ্গুয়েজের পরেই আসলো, তাই না? মেশিনের ওই যে অসুবিধাগুলো, বাইনারি করতে হয়, বাইনারি মনে রাখতে হয়, হ্যাঁ, ইটস ভেরি টাফ মানুষের জন্য করা ছিল। তো যার কারণে মানুষ এগুলো করতে পারতো না। তো যার কারণে মানুষ চিন্তা ভাবনা করে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে আসলো, এবং তারা অ্যাসেম্বলি নামে একটা ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করলো, যেটার ডেফিনেশনে যদি আমরা দেখি, যে ভাষায় বিভিন্ন সংকেত বা নিমোনিক ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ভাষা বলে। কি বিভিন্ন সংকেত, প্রথমে ছিল বাইনারি জিরো ওয়ান, এখন দ্বিতীয় প্রজন্মে এসে তারা কি করলো, সংকেত বা নিমোনিক ব্যবহার করা শুরু করে দিল। হ্যাঁ, তো অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখার জন্য জিরো ওয়ান ব্যবহার না করে বিভিন্ন ধরনের সংকেত ব্যবহার করা হইতো। আপনারা পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মাঝখানে একটা কম্পাইলার যেটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ওই কম্পাইলারে কোডটা করে, অ্যাসেম্বলার সেটাকে কনভার্ট করে মেশিন কোড মানে বাইনারিতে রূপান্তরিত করে।
এতে করে সুবিধাটা কি হচ্ছে যে কিছু সংকেত ব্যবহার করে সে কোড করতে পারতেছে, আগের মতো বাইনারিতে তার করতে হচ্ছে না। বাইনারিতে করার কাজটা করতেছে কে? অ্যাসেম্বলার, তাই না? ওকে, তো বলা হয়েছে যে এই সংকেতকে বলে সাংকেতিক মোড, সিম্বলিক মোড বা নিমোনিক মোড। এতে সর্বোচ্চ 5টি লেটারের সমন্বয় হয়। মানে এই যে অ্যাসেম্বলি কোডটা টোটালটায় মাত্র 5টা লেটারের সমন্বয় ছিল। যেমন সাব করা হতো বিয়োগ করার জন্য, মাল্টিপল মানে MUL মানে হচ্ছে মাল্টিপল গুণের জন্য করা হতো, অ্যাড মানে তো যোগ আমরা সবাই জানি, ডিভাইডেড মানে ভাগের জন্য ডিভাইডেড করা হতো। ঠিক আছে, আমরা যদি দেখি পাশে যে প্রোগ্রামটা ছবিটা দেওয়া আছে দেখেন, সেখানে একদম নিচের দিক থেকে 2 নম্বরে আছে অ্যাড R3 R2 R3, মানে R3 এর সাথে R2 যোগ করা হচ্ছে এখানে। এবং এই কোডগুলো লেখার পরে অ্যাসেম্বলার একটা কম্পাইলার হিসেবে কাজ করে এবং সে অ্যাসেম্বলি কোডগুলোকে মেশিনে রূপান্তরিত করে। ফাইনালি কি হচ্ছে, কম্পিউটার কিন্তু বাইনারি ছাড়া কিছু বুঝতেছে না, তাই না? এই যে বাইনারি সে বুঝে না, তাকে বোঝানোর জন্য মাঝখানে একটা অ্যাসেম্বলার তারা তৈরি করলো। আচ্ছা, এই বৈশিষ্ট্যের জন্য এই ভাষাকে সাংস্কৃতিক ভাষাও বলা হয়, কারণ এই যে সাব, মাল্টিপল, অ্যাড, ডিভাইডেড সংকেত ইউজ করতো ছোট ছোট। ঠিক আছে, আচ্ছা, অ্যাসেম্বলি ভাষা দ্বিতীয় প্রজন্মের এবং নিম্ন স্তরের ভাষা। তারপরে কি, এই ভাষায় লেখা প্রোগ্রাম অনুবাদের প্রয়োজন হয় এবং অনুবাদক প্রোগ্রাম হিসেবে কি অ্যাসেম্বলার ব্যবহৃত হয়। ওই যে আপনি উপরে ছবিটা দেখলেই বুঝতে পারছেন যে এই যে অ্যাসেম্বলি ভাষায় যে প্রোগ্রামটা লিখে সেটাকে কিন্তু কম্পিউটার বুঝে না। কম্পিউটারকে বোঝানোর জন্য অ্যাসেম্বলার নামে একটা কম্পাইলারই ধরে নেন না, মানে টাইপ অফ কম্পাইলার যেটাকে বলে অ্যাসেম্বলার ইউজ করা হতো, যেটা কিনা এই অ্যাসেম্বলি কোডকে মেশিন কোডে রূপান্তরিত করে কম্পিউটারের কাছে বোধগম্য করতো। ওকে, আচ্ছা, অ্যাসেম্বলি ভাষায় প্রতিটি নির্দেশের 4টি অংশ থাকে। আমরা সেই 4টা অংশ নিয়ে একটু কথাবার্তা বলবো। প্রথমটা হচ্ছে লেভেল, 2 নম্বর হচ্ছে অপকোড, 3 নম্বর হচ্ছে অপারেন্ড, 4 নম্বর হচ্ছে কমেন্ট। তো কমেন্ট একদম নিচ থেকে যদি আমরা পড়ি, কমেন্টটা কিন্তু আমরা সবাই জানি যে প্রোগ্রামে কমেন্ট কেন ইউজ করা হয়। সেটা হচ্ছে যে মানে মানে কমান্ড আমরা প্রথম থেকেই পড়ে আসি। লেভেল, প্রথম যেটা বলছে লেভেল হচ্ছে প্রোগ্রামের একটি নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করতে লেভেল ব্যবহৃত হয়। মানে প্রোগ্রামের একটা নির্দিষ্ট লাইনে আপনি কি লিখছেন, হ্যাঁ আপনি তো সেখানে সংকেত লিখছেন, তাই না? তা আপনার তো মনে নাও থাকতে পারে 2 4 দিন 5 দিন পরে, এই জন্য লেভেল ইউজ করে আপনি এখানে একটা কমেন্ট দিয়ে মানে কমান্ডের মতো দিয়ে রাখতেন যে এখানে আমি এই কোডটা লিখছি এই স্টেটমেন্টের কারণে। প্রোগ্রাম একটি নির্দিষ্ট স্টেটমেন্ট থেকে একটি নির্দিষ্ট স্টেটমেন্টে জাম্প করতে পারে কি লেভেলের কারণে। মানে এই লেভেলটার কারণেই প্রোগ্রাম একটা নির্দিষ্ট স্টেট থেকে অন্য স্টেটে জাম্প করতে পারতেছে। অপকোড কেন ইউজ হয়? অপকোডকে অপারেশন কোড বলা হয়। অপকোড নির্দেশে নোমেনিক থাকে। আর অপারেন্ডের কথা যেটা বলা হয়েছে, অপকোড যার উপরে কাজ করে তাকে অপারেন্ড বলে। আচ্ছা, অপকোড অপারেন্ডের উপরে ডিপেন্ডেন্ট, মানে তার উপরে কাজ করে। এটি সাধারণত মেমোরি অ্যাড্রেস বা সরাসরি ডেটা হতে পারে। ওকে, আচ্ছা, কমেন্ট কি? অপকোড যার উপরে কাজ করে। কমেন্ট তো আমরা সবাই জানি, সরি একটা লেখা দুইবার এসে পড়ছে। কমেন্ট তো আমরা সবাই জানি যে একটা মন্তব্য, মানে আমি এখানে একটা কিছু লিখে রাখলাম। ফেসবুকে আমরা সবাই কমেন্ট করি, কমেন্ট আমরা সবাই জানি কেন হয়। আচ্ছা, এবার আসেন অ্যাসেম্বলি ভাষার সুবিধাটা কি। অ্যাসেম্বলি ভাষা সহজে বোঝা যায়। মানে বাইনারির তুলনায় তো ভাই সহজ ছিল। মানে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ হিসেবে বাইনারি 010101 আপনারা দেখলেন কি বিদঘুটে। বাইনারির তুলনায় অ্যাসেম্বলি ভাষা সহজে বোঝা যায় এবং এই ভাষায় প্রোগ্রাম রচনা এবং যান্ত্রিক ভাষার তুলনায় অনেক সহজ, মানে মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় অনেক সহজ। এই ভাষায় প্রোগ্রাম রচনা করতে সময় এবং শ্রম কম লাগে। প্রোগ্রাম অনেক সহজেই পরিবর্তন করা যায় এবং প্রোগ্রামের যদি এরর থাকে অর্থাৎ ত্রুটি যদি থাকে সেটাকে ডিবাগ করা যায়, কারণ সেখানে অ্যাসেম্বলার আছে এবং সেটা কি মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় অনেক সহজেই করা যায়। আচ্ছা, এবার সুবিধা অসুবিধাগুলো কি কি? আমরা তো অনেক সুবিধা দেখলাম। অসুবিধা হচ্ছে, এই ভাষার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এক ধরনের কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করা যায় না, অর্থাৎ যন্ত্র নির্ভর ভাষা। মানে আপনি যদি কোনো কম্পিউটারের জন্য একটা ভাষা লিখে থাকেন, ওই ল্যাঙ্গুয়েজটা অন্য কোনো কম্পিউটারে অন্য কোনো সিরিজের কম্পিউটারে ইউজ করা যাবে না। তার মানে এটা একটা নির্দিষ্ট যন্ত্র নির্ভর, মানে ডিপেন্ডেন্সি আছে এখানে। আচ্ছা, প্রোগ্রাম রচনার জন্য প্রোগ্রামারকে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হয়। তার মানে কি, মানে প্রোগ্রাম লিখতে হইলে ওই মেশিনে কি প্রসেসর আছে, কি কি মেশিনারিজ আছে, এগুলো সম্পর্কে প্রোগ্রাম কেন মাথা ঘামাইতে যাবে ভাই। আচ্ছা, নাম্বার 3, প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। তার মানে কি, ওই যে মেশিনে কি হইতো, বাইনারি যেহেতু মেশিন বুঝে, সে তো সরাসরি কানেক্টেড, মানে প্রোগ্রাম দিলেই সে এক্সিকিউট করে ফেলে।
কিন্তু অ্যাসেম্বলিতে কি হচ্ছে, মাঝখানে একটা অ্যাসেম্বলি কোডকে বাইনারি কোডে রূপান্তরিত করতেছে, যার কারণে একটা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হচ্ছে, যেটা হয়তো আপনার টাকা দিয়ে কিনতে হবে, তাই না? এটা একটা অসুবিধা। আচ্ছা, এখন আমরা পড়াশোনা করব হচ্ছে উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে, যেটা কিনা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা 3GL, থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, উচ্চ স্তরের ভাষা কি? উচ্চ স্তরের ভাষা হলো সেই সকল ভাষা যা মানুষের বোধগম্য হয় এবং মানুষের ভাষার কাছাকাছি থাকে। তার মানে কি, আমরা যখন এখন সি প্রোগ্রাম করি, সি প্রোগ্রাম করতে গেলে আমরা কি, আমরা লিখি যে ইনক্লুড স্টুডিও ডট এইচ, মেন ডট এইচ, আমাদের কি ওয়ার্ড গুলো আমাদের পরিচিত না? এই যে আপনি হাতের ডান পাশেই দেখতে পাচ্ছেন যে একটা প্রোগ্রাম এখানে লেখা আছে, দুটি সংখ্যা যোগ করার একটা প্রোগ্রাম এটা। হ্যাঁ, দুইটা ইনপুট দিলে যোগ হয়ে একটা রেজাল্ট হিসেবে আপনাকে আউটপুট দিবে। তো এই প্রোগ্রামটা দেখে ওয়ার্ড গুলো তো আপনি চিনতেছেন, প্রিন্ট এফ, স্ক্যান এফ, ইন্টিজার, এবিসি, এগুলো আমরা জানি, এখানে কিছু ফাংশন কল করা আছে, তাই না? তো এই জন্যই বলা হয়েছে এটি মানুষের খুব সহজ, কম্পিউটার সরাসরি বুঝতে পারবে না বলে কি, মানুষের ভাষার কাছাকাছি, তাই না? এই প্রোগ্রামিং ভাষা যন্ত্র নির্ভর নয় এবং এই জন্য তার ভাষাকে উচ্চ স্তরের ভাষা বলা হয়। তার মানে কি, আপনি দেখেন যে আপনার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি, যে যন্ত্রে বানাইতেন, যে যন্ত্রের জন্য বানাইতেন তার বাইরে ইউজ করা যায় নাই, কিন্তু থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ আইসা সেই জিনিস, সেই প্রবলেমের আবার কাটায় উঠছে, একটা আপগ্রেড করছে, যে এখন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যন্ত্র নির্ভর না। আপনি যদি আমার মেশিনে একটা প্রোগ্রাম ক্রিয়েট করেন, সেটা সারা পৃথিবীর সব মানুষ ইউজ করতে পারবে। একটা অ্যাপ যদি কেউ বানায় নিউজিল্যান্ডে, সুইজারল্যান্ডে বসে, বাংলাদেশে আপনি ইউজ করতে পারেন না? পারেন। এটাই হচ্ছে উচ্চ স্তরের ভাষার সুবিধা। এটি মানুষের জন্য বোঝা খুব সহজ, কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না বলে এখানে একটা অনুবাদক প্রোগ্রামের সাহায্যে একে মেশিন ভাষায় রূপান্তরিত করে নিতে হয়। তার মানে কনসেপ্ট কিন্তু একটাই ভাই, আপনি যেটাই করেন না কেন ওই বাইনারিতে আপনার কনভার্ট করতে হবে, এবং বাইনারিতে কনভার্ট করার জন্য একটা কম্পাইলার এখানে ইউজ করতে হবে। আচ্ছা, তো এটাকে বলা হয় তৃতীয় প্রজন্মের ভাষা, যেমন ফরটান, বেসিক, প্যাসকেল, কোবল, সি, সি প্লাস প্লাস। হ্যাঁ, ফরটানকে বলা হয় ফর্মুলা ট্রান্সলেটর, বেসিক, প্যাসকেল, কোভেল, সি, সি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক। এগুলা কি, এগুলা যদি আপনি না বুঝেন আমার আগের ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিতে হবে। আচ্ছা, এবার আসেন উচ্চ স্তরের যে ভাষা, মানে তৃতীয় প্রজন্মের বা 3GL বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে উচ্চ স্তরের ভাষা যেটা, সেটাকে আবার ব্যবহারের ক্ষেত্র অনুসারে দুই ভাগে ভাগ করছে। ব্যবহারের ক্ষেত্র ধরে খেয়াল করেন, কিন্তু ব্যবহারের ক্ষেত্র হলো সাধারণ কাজের ভাষা একটা, জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ। জেনারেল পারপাস সাধারণ কাজের ভাষা হলো সি, জাভা, পাইথন, মানে সাধারণ যে কোনো কাজে আসলে সি, জাভা, পাইথন। আমি একটু আগে বলছি না যে জাভা, সি এগুলো হলো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, এগুলো সব কাজে লাগে। তো এই যে এটাকে বলে জেনারেল পারপাস, সব কাজেই লাগে। আর স্পেশাল পারপাস মানে অনেক, ধরেন আপনি এখন আমেরিকার একটা একদম গভর্নমেন্টের একটা সিক্রেট ইস্যুতে কাজ করবেন, তখন লিভস, অ্যালগল, ফরটান ইত্যাদি মানে একটু বিশেষ স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলে বিশেষ কাজের ভাষা। আচ্ছা, উচ্চ স্তরের ভাষার ব্যবহারের ক্ষেত্র অনুসারে দুইটা আমরা জানলাম। এখন নির্বাহ মডেল অনুসারে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কম্পাইল ভাষা আর একটা হচ্ছে ইন্টারপ্রেট ভাষা। কম্পাইলড আর ইন্টারপ্রেটেড, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আবার কি নির্বাহ মডেল অনুসারে। আচ্ছা, কম্পাইল কি? যে সকল উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা লেখার প্রোগ্রাম নির্বাহের জন্য কম্পাইলার অনুবাদক ব্যবহার করে কম্পাইল হয়, তাদেরকে কম্পাইলড ভাষা বলে, যেমন সি, সি প্লাস প্লাস ইত্যাদি। মানে কম্পাইলড ল্যাঙ্গুয়েজ কি, যেটা এমসিকিউ আসে, হোয়াট ইজ কম্পাইলড ল্যাঙ্গুয়েজ কোনটা? তাহলে আপনাকে যদি দেয় মেশিন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আপনার সি, সি প্লাস প্লাস, আপনি কি দিবেন? অবশ্যই ওই মেশিন ল্যাঙ্গুয়েজ বাদে বাকি সবগুলাই কি কম্পাইলড হয়, তাই না? সি প্রোগ্রামিং আপনি লিখবেন, সেটা আপনি ধরেন যে কোড ব্লক নামে একটা কম্পাইলার আছে, আরো অনেক টার্বো সি নামে কম্পাইলার আছে, আপনি ওই কম্পাইলারে কোড লিখবেন, ওই কম্পাইলার ওই কোডটাকে মেশিন কোড মানে কম্পিউটারের বোধগম্য কোডে রূপান্তরিত করে, সেটাই হচ্ছে কম্পাইলড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তাহলে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজটা কি? ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে সকল উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহের জন্য ইন্টারপ্রেটার অনুবাদক হিসেবে ব্যবহার করে। ইন্টারপ্রেট করতে হয় তাদেরকে ইন্টারপ্রেটেড ভাষা বলে। মানে উচ্চ স্তরের ভাষা যেমন লিভস, অ্যালগল, ফরটান, এই ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহের জন্য ইন্টারপ্রেটারকে, তখন আবার কম্পাইলার না, কিন্তু তখন আবার ইন্টারপ্রেটার ইউজ হয়, ঠিক আছে? কম্পাইলার দিয়ে কি হয়, সি, সি প্লাস প্লাস, সি হ্যাশ বা জাভা,
তাই না, বা জাভা। আর ইন্টারপ্রেটার দিয়ে কি হয়, উচ্চ স্তরের ভাষার মধ্যে যেগুলাকে অনুবাদ করতে ইন্টারপ্রেটার লাগে সেগুলাকে বলা হয় ইন্টারপ্রেটেড ভাষা, যেমন পাইথন, রুবি, পার্ল। ওকে, আমি আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, এবং ডান পাশে একটা 2 সংখ্যা যোগ করার সি প্রোগ্রামিং দেওয়া আছে। আমরা প্রোগ্রামিং নিয়ে ভিডিও করব, তখন হয়তো এই জিনিসগুলো আমরা আরো ক্লিয়ারলি বুঝবো। আচ্ছা, এবার উচ্চ স্তরের ভাষার প্রকারভেদের মধ্যে আরেকটা আছে, যেটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইনের উপর। প্রোগ্রাম ডিজাইনের উপর একটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের মধ্যে সি ফরটান, আর অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে সি প্লাস প্লাস, সি হ্যাশ, জাভা ইত্যাদি। আচ্ছা, এবার উচ্চ স্তরের ভাষার সুবিধা অসুবিধা তো আমাদের জানা দরকার, তাই না? থার্ড লেভেল ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের সুবিধা কি কি? এটা হচ্ছে প্রোগ্রামার বান্ধব, মানে যে প্রোগ্রামার তো আমরা জানি যে ইনস্ট্রাকশন দেয় কম্পাইলারকে সে হচ্ছে প্রোগ্রামার। তো উচ্চ স্তরের ভাষাটা হচ্ছে একটু প্রোগ্রামার বান্ধব, মানে যারা কোডিং গুলা করে তাদের জন্য এটা করা খুব সহজ, এবং শেখাও সহজ, লেখাও সহজ। সেটাই এখানে বলা আছে যে প্রোগ্রামার বান্ধব, তাই শেখা সহজ, ভাষা ব্যবহার করে প্রোগ্রামিং লেখা সহজ, এবং লিখতে গেলে সময় অনেক কম লাগে, এবং ভুল হইলে 2 নম্বরে দেখেন বলা আছে যে ভুল হইলে এররটা বের করে সেটাকে সংশোধন করাও ভেরি ইজি। এবং এই ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে ধারণা থাকার কোনো প্রয়োজন নাই। মানে আপনি এই যে কম্পাইলারে টাইপ করলেন, এই কম্পাইলার কোন মেশিনে চললো, ওই কম্পিউটারে কি কনফিগারেশন, এটা আপনার জানার দরকারই নাই। ঠিক আছে, এক মডেলের জন্য কম্পিউটারের এক মডেলের কম্পিউটারের জন্য লেখা যে প্রোগ্রাম সেটা অন্য মডেলেও ব্যবহার করা যায়। তার মানে এটা যন্ত্র নির্ভর নয়, এটা একটা মানে সারা পৃথিবীতেই কাজ করবে। আপনি আপনার কম্পিউটারে বসে যেটা কোড লিখেন, উচ্চ স্তরের কোড, সেটা পৃথিবীর যে কোনো কম্পিউটারেই রান করতে পারবে। ওকে, এবার অসুবিধা কি? এই স্তরের ভাষার অসুবিধা হচ্ছে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করে না। ওই যে আবার কথা আসলো, যেহেতু বাইনারি বুঝে না, তাহলে মাঝখানে একটা কি, একটা কম্পাইলার ইউজ করতে হয়, কম্পাইলার বা ইন্টারপ্রেটার ইউজ করতে হয়, যে কিনা এই ভাষাটাকে মেশিনের বোধগম্য করে বাইনারিতে কনভার্ট করে দেয়, আপনার লেখাগুলোকে সে বাইনারিতে রূপান্তর করে। আচ্ছা, এবং প্রোগ্রাম রান করতে 4 নাম্বার যেটা লেখা আছে, বেশি মেমোরির প্রয়োজন হয়, এবং প্রোগ্রামিং গুলা নিম্ন স্তরের প্রোগ্রামের চেয়ে তুলনামূলকভাবে ধীর গতি সম্পন্ন হয়, তাই না? ওই যে মেশিন ল্যাঙ্গুয়েজ তো বাইনারি সরাসরি বুঝে, তো মেশিন ল্যাঙ্গুয়েজ তো দেওয়ার সাথে সাথে রান হয়ে যাচ্ছে, কিন্তু এই উচ্চ স্তরের ভাষায় এসে কম্পাইল করতে মাঝখানে একটু সময় নেয়, সেটা এখানে বলা আছে। আচ্ছা, উচ্চ স্তরের ভাষাগুলো আমরা কোথায় ব্যবহার করব, এটা আমার আগের ভিডিওতেও আছে। বড় বড় সফটওয়্যার তৈরিতে, অ্যাপ্লিকেশন প্যাকেজ তৈরিতে, এবং অটোমেটেড প্রসেস কন্ট্রোলের জন্য, মানে যত কিছু আছে টেকনোলজি জগতের সবকিছুতে আসলে উচ্চ স্তরের ভাষাগুলোর ব্যবহার হচ্ছে এখন। এই ছিল প্রোগ্রামিং নিয়ে আমাদের আজকের বেসিক ভিডিও নাম্বার 2 এটা। এবং সি কি, সি প্লাস প্লাস কি, জাভা কি, ফরট্রান কি, কোভেল কি, এগুলো যদি আপনারা জানতে চান বা বুঝতে চান, আপনারা অবশ্যই আমাদের আগের ভিডিওটাকে একটু দেখবেন। এবং কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে আমাদের আরো একটা প্লেলিস্ট আছে, আপনারা চেক করলে পাবেন। নেটওয়ার্কিং নিয়ে যাদের সমস্যা আছে, মুখস্থ না করে কিভাবে নেটওয়ার্কিংটাকে শিখবেন, সেটা অবশ্যই আপনারা আমার একটা প্লেলিস্ট চেক করে নিতে পারেন। এবং অবশ্যই ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট তো করবই। ধন্যবাদ সবাইকে।